হ্যালো স্টুডেন্ট, আমি আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি, যেখানে আমি বেসিক্যালি এনসিইআরটি ওশেনোগ্রাফি তোমাদেরকে পড়াবো। এবং এই এনসিইআরটি ওশেনোগ্রাফিতে আমরা যেগুলো দেখব ভবিষ্যতের বিভিন্ন ভিডিওগুলিতে, সেখানে বটম টপোগ্রাফি থাকবে, ওশিয়ান কারেন্ট থাকবে, কোরাল রিফ থেকে আরম্ভ করে ইচ অ্যান্ড এভরি টপিক ওশেনোগ্রাফির কিন্তু এখানে কমপ্লিট একটা সিরিজ দেওয়া থাকবে। তাই সময় নষ্ট না করে আজকে আমরা বেসিক ওশিয়ানোগ্রাফিটা শুরু করতে চলেছি। সবারই প্রথম যে টপিকটা আমাদের সামনে আসে সেটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল কাকে বলে। আশা করি এটা তোমরা সকলেই জানো, তাও আমি একবার বলে রাখি। বায়ুমণ্ডল বা হাইড্রোস্ফিয়ার বলতে গেলে বেসিক্যালি যেটা বোঝানো হয়ে থাকে যে আমাদের সাগর, মহাসাগর বা হচ্ছে গিয়ে বিভিন্ন খাল, বিল, পুকুর, হ্রদ, জলাশয়ের মধ্যে যখন ওয়াটার কঠিন, তরল বা গ্যাসীয় অবস্থায় বিরাজ করবে বা অবস্থান করবে, তখন তাকে আমরা বলি হাইড্রোস্ফিয়ার বা বায়ুমণ্ডল। অর্থাৎ দ্য হাইড্রোস্ফিয়ার ইজ দ্য টোটাল অ্যামাউন্ট অফ ওয়াটার ইনক্লুডিং অল দ্য ফর্মস অফ ওয়াটার, যেখানে আমরা কঠিন, তরল এবং গ্যাসীয়কে বুঝি। কঠিন বলতে আমরা বরফকে বুঝি, তরল বলতে আমরা জলের তরল অবস্থা যেটা আমরা পান করি সেটাকে বুঝি, আর গ্যাসীয় অবস্থা বলতে আমরা যেটা জলীয় বাষ্প সেটাকে বুঝি। এইভাবে যখন আমাদের পৃথিবীতে অবস্থান করছে জল, জলের তিনটে ফর্মসেই কঠিন অবস্থা, তরল অবস্থা এবং গ্যাসীয় অবস্থা, তখন তাকে আমরা বলছি হাইড্রোস্ফিয়ার। বেসিক্যালি আমরা তিনটে স্ফিয়ারের নাম জানি। একটা হচ্ছে অ্যাটমসফিয়ার, যেটাকে বলা হয় আমাদের বায়ুমণ্ডল। একটা হচ্ছে হাইড্রোস্ফিয়ার, যেটাকে বলা হয় আমাদের বায়ুমণ্ডল বা জলমণ্ডল। আর লিথোস্ফিয়ার হচ্ছে শিলামণ্ডল। এই তিনটে মণ্ডল আছে বলেই কিন্তু আমাদের এখানে জীবের উৎপত্তি বা অবস্থান আমরা লক্ষ্য করি। তাই সেটাকে আমরা বলি বায়োস্ফিয়ার। অর্থাৎ এই তিনটে স্ফিয়ার যদি না থাকতো তাহলে কিন্তু আমাদের বায়োস্ফিয়ারও সৃষ্টি হতে পারতো না। এই তিনটে অ্যাডুকুয়েট অবস্থায় রয়েছে বলে আমাদের কিন্তু পৃথিবীতেই একমাত্র সৌরজগতের গ্রহ যেখানে কিন্তু প্রাণ রয়েছে। এরপর আমাদের কাছে যেটা মুখ্য বিষয় এসে দাঁড়ায় সেটা হচ্ছে হাইড্রোলজিক্যাল সাইকেল। হাইড্রোলজিক্যাল সাইকেল হচ্ছে গিয়ে কি একটা প্রসেস বা একটা পদ্ধতি, যেখান থেকে ওয়াটার বিভিন্ন অবস্থায় যখন রূপান্তরিত হয়ে পুনরায় যেখান থেকে শুরু হয়েছিল সেখানে ফিরে আসছে আর কি, দ্যাট ইজ নোন অ্যাজ হাইড্রোলজিক্যাল সাইকেল। এবং এটা একটা ক্লোজড সিস্টেম, এটা একটা ক্লোজ সিস্টেম। তো বিষয়টা একটু বিস্তারিত আলোচনা করে নেওয়া যাক। তো বেসিক্যালি সূর্য হচ্ছে গিয়ে আমাদের সমস্ত শক্তির উৎস। এই সূর্যের ক্ষুদ্র আলোক তরঙ্গ পৃথিবীর সমস্ত বিষয় বা বস্তুর ওপর পতিত হয় এবং বৃহৎ তরঙ্গ রূপে এই আলো ফিরে যায়, আলোক তরঙ্গ। তাহলে এই যে সূর্যের আলো যেমন ভাবে আর্থ সারফেসকে গরম করছে, ঠিক তেমন ভাবেই আমাদের সি সারফেসকেও কিন্তু গরম করছে। তো এই অত্যাধিক গরম হয়ে যাওয়ার ফলে, জল অত্যাধিক গরম হয়ে যাওয়ার ফলে এখান থেকে বাষ্পীভবন প্রক্রিয়া শুরু হবে। এই বাষ্পীভবন প্রক্রিয়া প্রভাবে গরম উত্তপ্ত জলীয় বাষ্পপূর্ণ বাতাস ওপরে উঠে যাবে। ওপরে কত দূর পর্যন্ত উঠবে? ওপরে ট্রপোপজ পর্যন্ত উঠবে। এই ট্রপোপজ পর্যন্ত উঠার পরে সেখানে কি হবে, টেম্পারেচার বা আমাদের যে তাপমাত্রা সেটা ঠান্ডা হবে, কোল্ড হবে। ফলে তখন একটা পদ্ধতি আমরা লক্ষ্য করব যেটার নাম হচ্ছে কনডেনসেশন, অর্থাৎ যেটাকে আমরা বলি ঘনীভূত পর্যায়। এই ঘনীভূত হয়ে গিয়ে যখন কোনো পাহাড় বা উঁচু ভূভাগের সঙ্গে ধাক্কা খাবে পরবর্তী সময়ে, সেখান থেকে আমরা দেখব কি বৃষ্টিপাত হচ্ছে। তাহলে এটাকে আমরা বলছি কি প্রেসিপিটেশন। এই প্রেসিপিটেশন হচ্ছে, এই প্রেসিপিটেশন হওয়ার প্রভাবে পাহাড়ি অঞ্চল থেকে যে নদীগুলি রয়েছে সেই নদীগুলি আবার তার উচ্চগতি, নিম্নগতি এর মাধ্যম, মধ্যগতি ইত্যাদির মাধ্যমে তারা সমুদ্রে ফিরে আসবে এবং এই যে প্রবাহটা লক্ষ্য করা যাবে তাকে বলা হয় সারফেস রান অফ বা পৃষ্ঠ প্রবাহ। অর্থাৎ আমরা যখন কোনো জলকে ভূপৃষ্ঠের উপর দিয়ে প্রবাহ হতে দেখব তখন তাকে আমরা বলি সারফেস রান অফ। এই সারফেস রান অফের প্রভাবে
আমরা কিন্তু মেজর পার্ট অফ ওয়াটার সেটা কিন্তু আমাদের সমুদ্রে ফিরে আসে। বাকি কিছু আমরা বেস ফ্লো দেখতে পাই, অর্থাৎ ভূ অভ্যন্তরীণ ফ্লো বা সাবসারফেস ফ্লো, বা অনেক সময়তে কোনো যে হ্রদ রয়েছে বা রিভার রয়েছে সেখান থেকেও কিন্তু ইভাপোরেট হয়ে এই সাইকেলটা চক্রাকার অবস্থায় পরিবর্তিত হতে থাকে। তাহলে এই যে সমুদ্র থেকে জল বাষ্পীভূত হয়ে উঠছে, ঘনীভূত হচ্ছে, বৃষ্টিপাত হয়ে পুনরায় সেই বৃষ্টির জল নদীর মাধ্যমে সমুদ্রে ফিরে আসছে, এটা একটা চক্রাকার পদ্ধতিতে জল কিন্তু আবর্তিত হচ্ছে। এই যে চক্রাকার পদ্ধতিতে জল আবর্তিত হচ্ছে এটাকেই আমরা বলছি ওয়াটার সাইকেল। এবং আমাদের যে পৃথিবী রয়েছে সেই পৃথিবীকে কিন্তু আমরা ব্লু প্ল্যানেট বলি। তার কারণ হচ্ছে আমাদের এই পৃথিবীতে 3 ভাগ জল 1 ভাগ স্থল। তাই মহাকাশ থেকে যখন আমরা পৃথিবীকে দেখি তখন বেসিক্যালি ব্লু রঙের দেখি বলে আমরা পৃথিবীকে ব্লু প্ল্যানেটও বলে থাকি। অর্থাৎ 71% কিন্তু ওয়াটার আমাদের এই পৃথিবীতে লক্ষ্য করা যায়। আর আমরা যদি আমাদের এই পৃথিবীকে দুটো গোলার্ধে ভাগ করি তাহলে সাউদার্ন পার্ট যেটা আমাদের রয়েছে সেখানে কিন্তু জলের ভাগ কিন্তু বেশি থাকে। আর এই ওয়াটার সার্কেলের মাধ্যমে নিয়ারলি 59% পর্যন্ত ওয়াটার কিন্তু আমাদের আবার ওসিয়ানে চক্রাকার পদ্ধতিতে ফিরে আসে। তাহলে এটাই হচ্ছে আমাদের হাইড্রোলজিক্যাল সাইকেল। এবার আমরা যে স্টাডিটা আজকে করতে চলেছি সেটার নাম হচ্ছে ওসিয়ানোগ্রাফি। এই ওসিয়ানোগ্রাফি হচ্ছে ভূগোলের যে কোর ব্রাঞ্চ যেটাকে বলা হয় তার মধ্যে কিন্তু অন্যতম একটা ব্রাঞ্চ। তার কারণ কি, আমরা জানি যে জিওগ্রাফিকে বেসিক্যালি দুটো ভাগে ভাগ করা হতো। তার মধ্যে একটা ছিল কি ফিজিক্যাল জিওগ্রাফি। তোমরা সকলেই কম বেশি এর নামটা শুনে থেকেছো, ফিজিক্যাল জিওগ্রাফি। এই ফিজিক্যাল জিওগ্রাফির মধ্যে যে টপিক গুলো পড়ানো হতো তার মধ্যে কিন্তু হাইড্রোলজি, ওসিয়ানোগ্রাফি এটাও কিন্তু অন্যতম একটা স্টাডি। এবং পসিডোনিয়াস বলে একজন গ্রিক দার্শনিকের আমরা নাম পাই, যাকে কিন্তু আমরা ফাদার অফ ওসিয়ানোগ্রাফি বলে থাকি। এরপর চলো তাহলে দেখে নিই আমাদের পৃথিবীর মেন মহাসমুদ্রগুলি যেগুলো রয়েছে, মহাসমুদ্র সেগুলোর নাম দেখে নিই। সবারই প্রথম যার নাম পাই তার নাম হচ্ছে প্যাসিফিক বা প্রশান্ত মহাসাগর। এই প্রশান্ত মহাসাগরের অ্যাভারেজ ডেপথ হচ্ছে গিয়ে 4200 মিটার এবং এখানেই আমরা পৃথিবীর সর্বোচ্চ গভীরতম বিন্দু মারিয়ানা খাতের চ্যালেঞ্জার ডেপথ কিন্তু এখানেই আমরা লক্ষ্য করি। এটা সমগ্র পৃথিবীর 50% পর্যন্ত কিন্তু ওয়াটার হোল্ড করে রয়েছে। অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে এর 3.14 ডিগ্রি সেন্টিগ্রেড এবং স্যালিনিটি হচ্ছে 34 পার থাউজেন্ড। এর পরবর্তী যে মহাসমুদ্রের নাম আমরা পাই তার নাম হচ্ছে আটলান্টিক। এর অ্যাভারেজ ডেপথ হচ্ছে 3930 মিটার। সমগ্র পৃথিবীর 23% পর্যন্ত ওয়াটারকে সে হোল্ড করে থাকছে বা তার মধ্যে রয়েছে এই মহাসাগরের মধ্যে। অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে 3.99, যেটাকে আমরা 4 ডিগ্রি পর্যন্ত বলতে পারি এবং অ্যাভারেজ স্যালিনিটি হচ্ছে 35.67 পার থাউজেন্ড। এরপরে তৃতীয় বৃহত্তম ভারত মহাসাগর, যার অ্যাভারেজ ডেপথ হচ্ছে 3960 মিটার। সমগ্র পৃথিবীর 19.8% ওয়াটারকে সে হোল্ড করে রয়েছে। অ্যাভারেজ টেম্পারেচার হচ্ছে 3.88 ডিগ্রি সেন্টিগ্রেড এবং এখানকার স্যালিনিটি হচ্ছে 35 পার থাউজেন্ড। তাহলে এই তিনটে হচ্ছে আমাদের মূল বা প্রধান মহাসাগর। এছাড়াও আমরা দেখতে পাই আর্কটিক, যেটাকে আমরা বলি সুমেরু, আর আন্টার্কটিক, যেটাকে আমরা বলি কুমেরু। তো এই সুমেরুর অ্যাভারেজ ডেপথ হচ্ছে 1330 মিটার, পার্সেন্টেজ ওয়াটার হচ্ছে 1.4, অ্যাভারেজ টেম্পারেচার 0.8 ডিগ্রি এবং অ্যাভারেজ স্যালিনিটি হচ্ছে 34 পার থাউজেন্ড। একইভাবে আন্টার্কটিক অ্যাভারেজ ডেপথ হচ্ছে 1290 মিটার, পার্সেন্টেজ অফ ওয়াটারের হিসাবে 5.4, অ্যাভারেজ টেম্পারেচার 0.71 এবং স্যালিনিটি হচ্ছে 34.65
পার 1000। যদি এখান থেকে আমরা বেসিক কিছু জিনিস আমরা দেখি, তাহলে দেখব হচ্ছে প্রশান্ত মহাসাগর হচ্ছে পৃথিবীর বৃহত্তম এবং গভীরতম মহাসাগর। কি কি বললাম? বৃহত্তম এবং গভীরতম। দ্বিতীয় বৃহত্তম কে? দ্বিতীয় বৃহত্তম হচ্ছে আটলান্টিক মহাসাগর, যেটা দেখতে ইংরাজি এস অক্ষরের মতো। আর ডেপথ অনুযায়ী এটা কিন্তু তৃতীয়, এটা কিন্তু খেয়াল রাখতে হবে, তৃতীয় গভীরতম, তৃতীয় গভীরতম। ভারত মহাসাগর হচ্ছে তৃতীয় বৃহত্তম এবং দ্বিতীয় গভীরতম। এই জায়গাটা কিন্তু অনেকের গুলিয়ে যায়, তাই এই জায়গাটা কিন্তু খুব সিরিয়াসলি দেখতে হবে। বৃহত্তমের দিক থেকে, এরিয়ার দিক থেকে ভারত মহাসাগর হচ্ছে থার্ড, কিন্তু গভীরতা বা ডেপথের দিক থেকে এটা হচ্ছে দ্বিতীয়। এটাই কিন্তু এখানকার মুখ্য বিষয়। ক্লিয়ার আশা করি। এরপর আমরা জানি সমগ্র পৃথিবীতে যদি 70% ওয়াটার থাকে, সেই 70% কে যদি আমরা 100% ধরে নিয়ে দেখি, তাহলে দেখব সেখানে 97% ওয়াটার কিন্তু ওশিয়ান এ অবস্থান করে এবং বেসিক্যালি এটা কিন্তু স্যালাইন অর্থাৎ লবণতা যুক্ত আমাদের জল কিন্তু হয়ে থাকে। আর 3% থাকে কি আমাদের ফ্রেশ ওয়াটার বা আমাদের মিষ্টি জল। এই 3% ওয়াটারটাকে যখন আমরা আবার 100% হিসাবে ভাগ করি, তাহলে দেখতে পাবো 68% পর্যন্ত ওয়াটার আমরা হিমবাহ বা আমাদের যে পাহাড়ের চূড়ায় যে বরফগুলি রয়েছে তার মধ্যে অবস্থান করে। 30% হচ্ছে আমাদের গ্রাউন্ড ওয়াটার। বিভিন্ন যে আমাদের সারফেস ওয়াটারের মধ্যে আমরা এখানে পাই 0.3%, আর আদার্স এর মধ্যে আমরা পাই 0.9%। এটা হচ্ছে টোটাল আমাদের যে ফ্রেশ ওয়াটার থাকছে 3%, সেই 3% কে যদি আমরা 100 বিচারে আমরা করি, তাহলে সেখানে আইস ক্যাপে কিন্তু সবচেয়ে বেশি পরিমাণে ফ্রেশ ওয়াটার সঞ্চিত অবস্থায় থাকছে। এবার যদি আমরা সারফেস কে আমরা যদি দেখি 0.3% কে যদি আবার 100 হিসাবে দেখি, তার মধ্যে 87% ওয়াটার কিন্তু থাকছে আমাদের কোথায়? লেকস বা আমাদের বিভিন্ন হ্রদগুলিতে। আর 2% কোথায় থাকছে? 2% থাকছে আমাদের রিভার্সে। বাকি 11% আমরা কিন্তু সোয়াম্পস যে রিজিয়ন গুলো থাকে সেই রিজিয়নে কিন্তু লক্ষ্য করি। এটাই হচ্ছে আমাদের গ্লোবাল ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার মাস। যে টোটাল পৃথিবীতে হচ্ছে 71%, সেই 71%কে যদি আমরা 100% হিসেবে বিচার করি, তাহলে তার 97% হচ্ছে স্যালাইন বা লবণাক্তক জল, আর 3% হচ্ছে ফ্রেশ ওয়াটার বা মিষ্টি জল। সেই ফ্রেশ 3% ওয়াটারকে আমরা আবার এখানে 100% ভাগ করলাম, যেখানে আইস ক্যাপ বা হিমবাহের মধ্যে রয়েছে 68%, গ্রাউন্ড ওয়াটার রয়েছে 30%, আদার্স রয়েছে 0.9% এবং সারফেস ওয়াটার রয়েছে 0.3%। এই 0.3 কে আবার আমরা ক্লাসিফাই করলাম 100%-এ, যেখানে 87% হচ্ছে লেকস, 11% হচ্ছে সোয়াম্পস এবং 2% হচ্ছে আমাদের রিভার। তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের কি ডিস্ট্রিবিউশন অফ ওয়াটার মাস।